আমার মা তার নিজের সম্মান বাঁচাতে গিয়ে তার পরকীয়া প্রেমিকের সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। আমার নাম অনিতা, আমাদের বাড়ি চুয়াডাঙ্গা। আমার বাবা হচ্ছেন একজন প্রবাসী। আমার বয়স তখন মাত্র 14 বছর। আমরা এক ভাই এক বোন। আমার বাবা হচ্ছেন মালয়েশিয়ান প্রবাসী। মাত্র 3 বছর হলো আমার বাবা প্রবাসে গেছে। এরই মধ্যে হচ্ছে আমার মায়ের পরকীয়া সম্পর্ক। এটা আমরা কিভাবে মেনে নিব? ভাই বোনের মধ্যে আমি বড়, আর আমার ছোট ভাইয়ের বয়স মাত্র 5 বছর। আমার বাবা প্রবাসে যাওয়ার সময় অনেক টাকা ঋণ করে। সেই ঋণের বোঝা এখন আমাদের মাথা থেকে নামেনি। আর আমার মা এদিকে পরক্রিয়ায় লিপ্ত হয়ে গেছে। এগুলো নিয়ে আমাদের পাড়া প্রতিবেশী আমাদেরকে অনেক কথা বলতো, কিন্তু প্রথমে কখনো পাত্তা দিতাম না। আমাদের এলাকায় একটা ছেলে ছিল, সে সরকারি চাকরির আশায় ঘুরতে ঘুরতে শেষে আর চাকরি হয় নাই। বয়স প্রায় 40 বছর হয়ে গেছে। তো তারা হচ্ছে 2 ভাই 3 বোন। সে সম্পর্কে আমার চাচা হতো, তাদের সবারই বিয়ে হয়ে গেছে, শুধুমাত্র উনি ছাড়া। ওই চাচার সাথে মাকে প্রায়ই কথা বলতে দেখতাম। আমাদের ঘরের যাবতীয় কাজকর্ম ওই চাচাই করে দিত। আমাদের ঘরের বাজার সদাই, কারেন্ট বিল, যে কোনো কিছু উনি করে দিত। এক কথায় আমাদের ঘরের একটা ফ্যামিলি মেম্বার হয়ে উনি থাকতো। এই ব্যাপারটা আমার বাবা জানতো, কিন্তু আমার বাবা কিছু না বললেও আমার চাচি চাচারা, তারপর আমাদের পাড়া প্রতিবেশীরা সবাই এই ব্যাপারটা নিয়ে অনেক কথা বলতো। তবে সবাই বলতো ওই ছেলের সাথে নাকি মার পরক্রিয়া সম্পর্ক, কিন্তু আমরা তেমন কিছুই কখনো চোখে দেখি নাই। তবে ইদানিং আমি অনেক কিছুই লক্ষ্য করতেছি। এই যেমন দেখেন, আমাদের এদিকে কিন্তু টিউবওয়েলে অনেক আয়রন থাকে, তাই আমরা সবাই পুকুরে গোসল করতাম। তো আমি আর আমার মা হচ্ছে একসাথে পুকুরে গোসল করতে যেতাম। আমি গোসল করে আগে আগে চলে আসতাম, কিন্তু আমার মা আসতো না। আমার মা প্রায় 3-4 ঘন্টা যাবৎ পুকুরে একা একা গোসল করতো। কাপড় ধুইতো, থালা বাসন মাজতো, গোসল করতো। ওইদিকে পুকুরের ওই পারে ওই কাকুটাও বসে থাকতো। সে ব্রাশ করতো, মাছ ধরতো, গোসল করতো। সময় পার করতো আর কি। এক কথায় আমাদের পাড়ার সবাই ওই পুকুরে গোসল করতো। আর যেহেতু সবাই এখানে যাতায়াত করতো, তাই সবাই কিন্তু আমার মাকে, ওই কাকুকে ওই জায়গায় দেখতো। তো এটা দেখে সবাই মোটামুটি সন্দেহ করতো। আর সন্দেহ হওয়াটাই স্বাভাবিক। আমার বাবা যেহেতু প্রবাসে থাকতো, প্রবাসীদের বউদের সবাই এমনিতে অনেক কথা বলে। আর তাছাড়া ওরা যেই ধরনের কার্যক্রম করতো, এগুলো দেখে সন্দেহ হওয়াটাও স্বাভাবিক ছিল। তবে আড়ালে যে যত কথাই বলুক, সামনাসামনি কেউ কিছু বলতো না, কারণ তাদের কাছে তো তেমন কোনো প্রমাণ ছিল না। তো যাই হোক, এভাবে দিন কাটতেছিল। আমি পড়াশোনা করতাম, আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতাম। সকালবেলা স্কুলে চলে যেতাম, কোচিং ছিল, প্রাইভেট ছিল, এভাবে আমি সারাদিন ব্যস্ত থাকতাম, বাহিরে থাকতাম। তো আমরা পরিবারের হচ্ছে 3 জন সদস্য। তো আমরা যেহেতু 3 জন, তাই আমরা সবসময় একসাথে খাবার খেতাম। একদিন রাতের বেলা খাবার খেয়ে আমি আর আমার ভাই টিভি দেখছিলাম। টিভি দেখতে দেখতে কখন যে ঘুমাই যাই বলতে পারি না। আমার মা হচ্ছে টিভিটা আমাদের রুমে লাগাই দেয়, যার কারণে আমরা আমাদের রুমে থেকে টিভি দেখি। আর মা মায়ের রুমে টিভি রাখে না, কারণ মা হচ্ছে নিজের রুমে নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, যার কারণে সে টিভিটা তার রুমে রাখে নাই। তো এই কারণে আমরা ভাই বোন প্রায় সময় টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যেতাম। মাঝে মাঝে মা আমাদের সাথে এসে ঘুমাতো, আবার মাঝে মাঝে সে তার নিজের রুমে চলে যেত। আমাদের ঘরটা ছিল হাফ ওয়াল করা, সামনে বারান্দা ছিল, বারান্দায় চারিপাশে ছিল গ্রিল দেওয়া। যে কেউ চাইলে গ্রিল টপকে আমাদের ঘরে ঢুকতে পারতো না। আমাদের সেই ঘরে মোট 3টা রুম ছিল, বারান্দা একটা রুম আর মেন 2টা ঘর। আমাদের মেন 2টা ঘরে এক রুমে আমি আর আমার ভাই থাকতাম, আর এক রুমে আমার আম্মু থাকতো। তো আমাদের ঘরটা হচ্ছে এমন মাঝখানে দরজা কাটা ছিল, চাইলেই যে কেউ এক রুম থেকে আরেক রুমে যেতে পারতো। আমরা 3 জন রাতে খাবার খেয়ে বাহিরের গেটে তালা দিয়ে তারপর শুয়ে পড়তাম। ঘরের দরজা লাগানোর কোনো প্রয়োজন ছিল না, তবে মাঝে মাঝে দরজা লাগাতাম, মাঝে মাঝে লাগাইতাম না। তো যাই হোক, একদিন আমি আর আমার ভাই টিভি দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছি মনে নাই। হঠাৎ করে খেয়াল করলাম আমাদের বাড়ির আশেপাশে অনেক চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। তখন প্রায় রাত 3টার মতো। তখন আমার মায়ের ডাকে আমার ঘুম ভাঙে। ঘুম থেকে সজাগ হয়ে দেখি আমার বিছানায় সেই কাকু শুয়ে আছে। আর এইটা দেখে তো আমি খুব ভয় পেয়ে যাই, আমি কাঁদতে শুরু করি। মা পাশে দাঁড়িয়ে আছে। আমার মা তখন আমাকে বলল, আমি তোকে যা শিখিয়ে দিতেছি তুই কিন্তু তাই বলবি, আর না হলে মা কিন্তু একদম মারা যাবে। আর তোর আব্বু যদি এগুলো জানতে পারে, তাহলে তোর আব্বু কিন্তু তোর মাকে ছেড়ে দিবে, আর তখন তোরা মা পাবি কোথায়? আমি তো বুঝতে পারতেছিলাম না যে আমার মা আমাকে কি বুঝাইতে চাইতেছে। আমি বুঝার আগেই মা ঘরের দরজা খুলে দেয়। দরজা খুলতেই বাহিরে থেকে সবাই ঘরের মধ্যে চলে আসে। সেই দিন আমার চাচা জ্যাঠারা, আমার চাচিরা, সবাই তালে তালে ছিল, যে তারা জানতো আমার মায়ের সাথে ওনার সম্পর্ক আছে। তাই কখনো তারা ওইরকম করে প্রমাণ পায় নাই, কিন্তু সেদিন যে আমার ওই চাচা ঘরে আসছে ওইটা তারা দেখতে পায়। এই জন্য তারা প্রমাণ দেওয়ার জন্য ওই দিন সবাই বাহিরে পাহারা দিতে থাকে। তখন আমার মা দরজা খুলে দিয়ে সবাইকে বলতে থাকে, এই ছেলের সাথে আমার মেয়ের সম্পর্ক, আমার কোনো আপত্তি নাই। ও যদি আমার মেয়েকে বিয়ে করতে চায়, তাহলে আমি আমার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দিব। আমার মেয়ে এই ছেলেকে অনেক ভালোবাসে। মায়ের মুখ থেকে এসব কথা শুনে কি বলবো না বলবো কিছু বুঝতেছিলাম না, শুধু চুপচাপ বসে বসে কান্না করতেছিলাম। ওই সময় আমার চাচা জ্যাঠারা সবাই হতভম্ব হয়ে যায় যে কি ভাবলাম আর কি হলো। যাই হোক, তারপর সবাই মিলে আমাকে সেই রাতে ওই চাচুর সাথে বিয়ে দিয়ে দেয়।
আমি কোনোভাবে এই বিয়েটা আটকাতে পারতেছিলাম না। আমি কি বলবো, মা যে আমাকে আটকায় রাখছে, সে বলছে আমি যদি সবাইকে বলে দিই তাহলে সে মারা যাবে, আমি তো মাকে হারাতে পারবো না। মায়ের সম্মান বাঁচাতে মায়ের পরকীয়া প্রেমিককে আমি বিয়ে করে নিলাম। কি আজব কথা, তাই না? আমার সাথে এটা কি হয়ে গেল, আমি তো কখনো কল্পনাও করিনি। পরের দিন সকালবেলা ওই কাকু আমাকে তার বাড়িতে নিয়ে গেল। ওই বাড়িতে গিয়ে আমরা 4-5 দিনের মতো থাকলাম। তারপর আমার মা আমাকে ফোন দিয়ে বলতেছে, তোমরা এই বাড়িতে চলে আসো, তোমার বাবা যেহেতু বিদেশে থাকে, এই বাড়িতে আমি একা একা থাকতে ভয় পাই, তোমরা এখানে আসে থাকো। আমার যার সাথে বিয়ে হয়েছে তার বাড়ি আর আমাদের বাড়ি একই পাড়ায়। তারপর আমার আম্মু বিকেলে গিয়ে আমাদেরকে নিয়ে আসলো। আমি আসতে চাইনি, আমার আম্মু জোর করে আমাকে নিয়ে আসছে। আমার মা আমার সাথে যেটা করছে, যার কারণে আমি কখনো আমার মায়ের মুখ আর দেখতে চাইনি। আমি ভাবছি নিয়তি যা করছে আমার সাথে আমি তাই মেনে নিব, ওইখানে সংসার করব। কিন্তু আমার মা আমাকে সেটাও করতে দেয় নাই, সে জোর করে আমাকে এই বাড়িতে নিয়ে আসে। এবং আমার যার সাথে বিয়ে হয়েছে সেও তো আমার আম্মুর এক কথায় তার সাথে চলে আসে। তার ঘরে কিন্তু বয়স্ক মা ছিল, সেই মাকে ফেলে সে আমার মায়ের কাছে চলে আসে। আজকে 15 দিন হয়েছে আমার বিয়ে হয়েছে। এই 15 দিনে একটা দিনের জন্য আমি তাকে আমাকে স্পর্শ করতে দেই নাই। কি করে দিব? যেই লোকটা 2 দিন আগে আমার মায়ের সাথে পরক্রিয়া করতে যেয়ে ধরা পড়ছে, সেই লোকটাকে কিভাবে আমি আমাকে স্পর্শ করতে দিব? সে তো আমাকে ভালোবাসে নাই, তার সাথে তো আমার মায়ের সম্পর্ক। এই লোকটাকে তো কখনোই আমি আমার স্বামীর জায়গা দিতে পারবো না, এটা আমার দ্বারা কখনোই সম্ভব না। বাড়িতে আসার পরে আশেপাশের মানুষ আমাকে নানান ধরনের কথা বলতো, কি রে আগে তো শুনতাম এর সাথে তোর মায়ের সম্পর্ক, এখন তোরও সম্পর্ক, তোরা মা মেয়ে কি এক লোককে নিয়ে পড়ে আসিস নাকি, দুইজনের সাথে কি একজনেরই সম্পর্ক নাকি, এরকম বাজে বাজে অনেক কথা বলতো আমাকে। এইগুলো শুনে শুনে আমি একদম ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। আমার কোনো কিছুই ভালো লাগতো না, পড়াশোনা বন্ধ করে দিয়েছি। আমার বাবাও আমার সাথে ফোনে কথা বলতো না, আমি তো একদম বাড়ি থেকে বের হওয়াই বন্ধ করে দিয়েছি। আমি অনেক চেষ্টা করছি আমার বাবার কাছে সবকিছু খুলে বলবো, কিন্তু আমি কোনোভাবে পারি নাই। আমার বাবা আমাকে একটা কথাই বলে, তোদের জন্য প্রবাসে আসছি, তোরা যেন ভালো মানুষ হস, তোরা যেন ভালো থাকস। আর আজকে তোরা আমার মুখে এরকম করে চুনকালি দিলি, আমাকে এরকম করে কষ্ট দিলি, তোরা আমার মুখে এইভাবে চুনকালি দিবি আমি কখনোই চিন্তা করি না। এইগুলা কথা বলে আমার বাবা শুধু ফোন রেখে দিত। আমার বাবা মায়ের সাথে সারাক্ষণ কথা বলতো, কিন্তু আমাদের সাথে বলতো না। এইভাবে 14 বছর বয়সে আমার জীবনটা থেমে গেল। আমি তো সব থেকে বেশি কষ্ট তখনই পেতাম যখন দেখতাম ওই লোকটা আমার কাছ থেকে উঠে গিয়ে আমার মায়ের সাথে শারীরিক সম্পর্ক করত। আমার মা তো আমাকে এই বাড়িতে নিয়ে আসছে শুধুমাত্র এই কারণেই, আর তা না হলে আমার মা কেন আমাকে এই বাড়িতে নিয়ে আসবে? আমি ছিলাম আমার মায়ের জীবনে মাধ্যম মাত্র, কারণ আমার মাধ্যমে আমার মা ওই ছেলের সাথে খুব ভালোভাবে থাকতে পারতো, যার কারণে কেউ তাকে কিছুই বলতো না। রাতের অন্ধকারে ঘরের ভিতরে কি হতো সেটা শুধুমাত্র আমি দেখতাম আর আমার আল্লাহ দেখতো। তবে এইটা অবশ্য ভালোই হয়েছে, যার কারণে সে আমার সাথে কখনো জোর জবরদস্তি করতো না। তবে এইভাবে আর কতদিন বলেন? তবে একদিন আমিও তার শিকার হয়ে গেলাম। একদিন বিকেলবেলা আমার আম্মু নানুর বাড়িতে গিয়েছিল, সেদিন ওই লোকটা আমার সাথে জোর জবরদস্তি করে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। এরপর থেকে এই লোকটাকে আর আমার আম্মুকে আমার আরো বেশি বিরক্ত লাগতো, ঘৃণা লাগতো। এরপর থেকে প্রায়ই সে আমার সাথে শারীরিক সম্পর্ক করতো, কিন্তু আমি কাউকে বলতে পারতাম না। কাকে বলবো, কি বলবো? আমার একমাত্র বিশ্বাসের জায়গা ছিল, ভরসার জায়গা ছিল আমার বাবা, সেই তো আমার সাথে কথা বলে না, তাহলে আমি কার কাছে বলবো? এরই মাঝে শুনছি আমার আম্মু নাকি প্রেগনেন্ট। তারপর সে যখন তার বাচ্চাটা নষ্ট করলো তখন সে অনেক অসুস্থ হয়ে পড়ে। আর ওই সময়টা তো ওই লোকটা আমার সাথে জোর জবরদস্তি করে শারীরিক সম্পর্ক করতো। মানে কেন জানি না, বুঝতে পারি না, আমরা মা মেয়ে দুজনই ওই লোকটার শিকার ছিলাম। আমাদের মা মেয়ে দুজনকে সে ভোগ করতো, আর আমার আব্বুর টাকা পয়সাগুলো নিয়ে সে উড়ে বেড়াতো। কিন্তু এইভাবে আর কতদিন? আমি তো একদমই মেনে নিতে পারবো না, কারণ আমার আব্বু কত কষ্ট করে প্রবাসে টাকা পয়সা ইনকাম করে, আর সেই টাকাগুলো আমার মা ওই লোকটাকে নিয়ে টাকা পয়সা উড়াই বেড়ায়। এইভাবে আর কতদিন? এবার আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি এই বাড়িতে আর থাকবো না, এই বাড়ি থেকে আমি পালিয়ে যাব। তারপর আমি আমার এক বান্ধবীর সাথে কথা বলি, তো সে আমাকে জানায় তার খালারা ঢাকায় নাকি চাকরি করে, তো আমাকে সে সেইখানে যাওয়ার ব্যবস্থা করে দিল। এইবার আমি তাকে ছিলাম কখন আমার আব্বু বিদেশ থেকে টাকা পাঠাবে। তখন আব্বু যখন টাকা পাঠায় 20,000 টাকা আমি আমার আম্মুর ডয়ের থেকে নিয়ে আগের দিন সন্ধ্যার দিকে নেই, পরের দিন রাতের বেলা আমি ওই টাকা নিয়ে বাড়ি থেকে পালিয়ে যাই। তারপর আমি আমার বান্ধবীর ওই খালাদের বাসায় যাই উঠি। তারপর ওনারা আমাকে ওনাদের বাড়িতে 20-25 দিনের মতো রাখে। তারপর আমাকে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি করে দেয়। পরে ওইখান থেকে আমি ট্রেনিং করে পরে একটা গার্মেন্টসে ভর্তি হয়ে যাই। আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালো আছি, প্রায় 15-20 হাজার টাকার মতো বেতনও পাই। এর মধ্যে কিন্তু আবার অনেক ঘটনা ঘটে যায়, যা বলে শেষ করা যাবে না। তবে শর্টকাটে আপনাদেরকে বলতেছি, আমার মতো আপনারা কিন্তু এমন ভুল কেউ কখনো করবেন না। মানে অন্যায়কে আপনারা কখনোই প্রশ্রয় দিবেন না, তাহলে কিন্তু পুরো জীবনটাই আপনার নষ্ট হয়ে যাবে। আমি ঢাকায় এসে চাকরি করে তারপর একটা ফোন কিনছি। ফোন কেনার পরে চিন্তা করলাম যে কোনো উপায় হোক আমার বাবার সাথে যোগাযোগ করতেই হবে। আমি যখন আব্বুকে প্রথম ফোন দিতাম, উনি আমার কণ্ঠ শুনেই ফোন কেটে দিত, কোনোভাবেই আমার সাথে কথা বলতো না। কারণ আমার আম্মু আমার আব্বুর কাছে আমার সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলছে।
যে দেখো তোমার মেয়ে প্রথম এই ছেলেকে পছন্দ করে বিয়ে করছে, এখন আবার এই ছেলেকে ভালো লাগে না, এখন আবার বাড়ি থেকে পালাই গেছে, বাড়ির থেকে 20,000 টাকা নিয়েও পালাই গেছে। আমার আব্বু তো আমার আম্মুর এক কথা শুনে বিশ্বাস করে ফেললো, কিন্তু কথায় আছে না, চোরের 10 দিন গৃহস্থের একদিন। তো এখন একদিন না একদিন তো ধরা পড়তেই হবে। তো আমি যেহেতু এখন ওই বাড়ি থেকে পলাই আসছি, তাহলে সে এখন তার পরকীয় প্রেমিকের সাথে কিভাবে রাত কাটাবে, কারণ এখন তো আমি আর তার অপশন হইয়া নাই যে আমাকে অপশন বানায় ওই ছেলেটা এই বাড়িতে আসবে আর আমার আম্মুর সাথে গিয়ে শুয়ে পড়বে। আমি যেহেতু ওই বাড়িতে নেই, এখন ওই ছেলেটা ওই বাড়িতে আসলেই তো সবাই সন্দেহ করে। তারপরে একদিন যখন এই ছেলে আসে, তখন এলাকার কাছে আমার আম্মু হচ্ছে ধরা পড়ে। ধরা পড়ার পর ওই ছেলেকে নিয়ে বিচার বসায়। বিচার বসানোর পরে আমার আম্মুর মাথার সব চুল কেটে দেওয়া হয়, গলার মধ্যে জুতার মালা পরে পুরো এলাকা ঘুরায়। আর ওই ছেলেটাকে বলে আমার আম্মুকে বিয়ে করতে, কিন্তু ওই ছেলেটা তো রাজি হয় না, সে ওইখান থেকে পালায়ে চলে যায়। আমার চাচারা আমার আব্বুর কাছে ফোন দিয়ে সবকিছু খুলে বলে। এখন আমার আব্বু আমার সাথে যোগাযোগ করে। এখন আমার আব্বা আমার কাছে প্রতিদিন মাপ চায়। সে বলে, দেখ আমি তোর মায়ের কথা শুনে তোকে এত বিচার করছে, আমি বিশ্বাস করি না যে তোর মা এরকম করছে। আমার ছোট ভাইটা আমার চাচাদের কাছে থাকে, আর আমার মাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আমি জানি না এখন আমার মা কোথায় আছে। এরকম চরিত্রহীন মায়ের আমাদের কোনো দরকার নাই। আমার আব্বু বলছে উনি দেশে আসলে আমার মাকে ডিভোর্স দিয়ে দিবে। এখন আমার খুব আফসোস হয়, ওই রাতে যদি আমি আমার মায়ের সম্মানের কথা না চিন্তা করে আমি সবটা খুলে বলে দিতাম, আমি যদি বলতাম তোমার মতো চরিত্রহীন মায়ের আমার কোনো দরকার নাই, তাহলে হয়তো আমার জীবনটা এইভাবে নষ্ট হতো না। তবে যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন আমরা যেমন আছি ভালো আছি। চিন্তা করছি আমার ছোট ভাইটাকে আমার কাছে নিয়ে এসে রাখবো। যত যাই হোক, আমার ছোট ভাইয়ের তো কোনো দোষ নাই, ও ছোট মানুষ, ও তো আর কিছু বুঝে নাই। ওকে আমার কাছে নিয়ে এসে স্কুলে ভর্তি করাই দিব। যদিও আমার বাবা এখন বলে যে তোমার চাকরি কর, আমার বাবা বলে তুমি বাড়িতে ফিরে যাও। যদিও আমি বাড়িতে লজ্জায় যেতে পারবো না। আর তাছাড়া এখন এলাকার সবাই তাদের ভুলটা বুঝতে পারছে যে আমার কোনো দোষ নাই। তবে আমি এইটাও জানি যে আমার আম্মুর জন্য আমাকে সবাই খোঁটা দিবে যে আমার আম্মুর চরিত্র ভালো না। আম্মুর চরিত্র নিয়ে কেউ খোঁটা দিলে ওইটা আমি সহ্য করতে পারবো না, যার কারণে আমি ঢাকায় পড়ে আছি, এখানেই থাকবো। আব্বুকেও বলে দিছি যে তুমি যখন দেশে আসবে তখন তোমাকে আরেকটা বিয়ে করাবো। সেই নতুন মায়ের সাথে আমরা সবাই মিলে ঢাকায় থাকবো, বাড়িতে আর কখনোই ফিরে যাব না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। যাই হোক, গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এইরকম মা যেন কারো না হয় সেই দোয়াই করি। যাই হোক, গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম গল্প শুনতে পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।